সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আপনাদের সাথে আছি আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় আয়োজন নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা ও সম্ভাবনার কথা। সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনায় অস্থির হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। অভিযোগ আছে এ ধরনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই বিচার না পাওয়ার সংস্কৃতি আছে আমাদের দেশে। আবার অনেক ক্ষেত্রে সামাজিকভাবে হয়রানির ভয়ে মুখ খুলতে চান না নির্যাতিতরা। যে শিক্ষকরা শিক্ষার মূল্যবোধ দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলবেন আলোকিত মানুষ হিসেবে, দেখা যাচ্ছে তাদের কাছেই নিরাপদ থাকছে না শিক্ষার্থীরা, অর্থাৎ রক্ষকই হয়ে উঠছেন ভক্ষক। কিন্তু কেন বারবার ঘটে চলেছে এরকম জঘন্য ঘটনা? এর প্রতিকারই বা কোথায়? আজ মানচিত্রে আমরা জেনে নিতে চেষ্টা করব এই প্রশ্নের উত্তর। আজকের আলোচনার বিষয় শিক্ষক যখন যৌন নিপীড়ক, প্রতিকার কি? আলোচনায় যুক্ত হচ্ছেন ফেনী থেকে সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, দিনাজপুর থেকে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক ডক্টর মারুফা বেগম ফ্যান্সি, এবং গোপালগঞ্জ থেকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী নিয়াজ মাহমুদ। আপনাদের তিনজনকে স্বাগত মানচিত্র অনুষ্ঠানে। মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই আজকের আলোচনা। প্রতিবারই এরকম নিপীড়নের ঘটনা ঘটলে যেটি দেশব্যাপী আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানেই, এবং কিন্তু কিছুদিন যেতে না যেতে আবারও এরকম ঘটনা ঘটে। আপনার কাছে আমি আসলে জানতে চাই যে আপনার কি মনে হয় কেন ঘটছে বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তি? আসলে শিক্ষকতা আমার একটা মহান পেশা। এখানে যারা মেধাবী এবং মননে যারা মেধাবী, যারা মানসিকতায় মেধাবী, ওনারাই আসলে শিক্ষকতা প্রফেশনে আসবেন এবং আসছেন আসলে। কিন্তু এখন শিক্ষকতা পেশাটা এত বিস্তৃত হয়েছে যে আমাদের সমাজে যারা সব এখন সব ধরনের শিক্ষকতায় সব সেক্টরে শিক্ষকতায় পেশায় হলো যে আমাদের হলো যে যারা আসছেন তারা হলো আসলে মূলত হলো যে এখন আমি যদি শিক্ষকদের প্রফেশনের কথা বলি বা এই পেশার কথা বলি, যে দেখা যাচ্ছে যে যারা মেধাবী নয় এরকম লোকজনও এই পেশায় নিয়োজিত হচ্ছেন, এবং যারা মন মানসিকতায় বা মননে মেধাবী নয় তারাও এরকম এই প্রফেশনে যুক্ত হচ্ছে। তো আসলে আমি মনে করি যে এখানে কোথাও নৈতিক অবক্ষয়ের বিষয় আছে, যেখানে আমাদের সমাজ ব্যবস্থায় এটা আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এবং আমি মনে করি যে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সমন্বয়ে যে একটা সুসম্পর্ক থাকবে, একটা ভালো সম্পর্ক থাকবে, সেই সম্পর্কের কোথাও হয়তো একটা ঘাটতি আছে। আমরা সবসময় কোয়ালিটি এডুকেশনের কথা বলি, যে মানসম্মত শিক্ষার কথা বলি। মানসম্মত শিক্ষার ক্ষেত্রে যে তিনজনের ভূমিকা থাকবে, যে শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবক। অনেক সময় দেখা যায় যে শিক্ষক শিক্ষার্থী ঠিক আছে, কিন্তু অনেক সময় অভিভাবকের সাথে একটা সংযোগের যে বিষয় থাকে সেখানে হয়তো একটা দূরত্ব তৈরি হয়ে যায়, বা কোথায় একটা দূরত্বের কারণে হয়তো এটি হচ্ছে। আমার মতে এটাই মনে হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুনবো আপনার কাছ থেকে আরো। তার আগে আমি একটু যেতে চাই গোপালগঞ্জে। নিয়াজ মাহমুদ, আন্দোলনরত শিক্ষার্থী, আপনাকে আবারও স্বাগত মানচিত্র অনুষ্ঠানে। আমরা যেটা জেনেছি যে অধ্যাপক আক্কাস আলীকে এরই মধ্যে সব ধরনের প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সাময়িক অব্যাহতি যদিও। এরপরও আপনারা আন্দোলন করছেন। তো এই মুহূর্তে আসলে আপনাদের দাবিগুলো কি কি এই আন্দোলনের বিষয়ে? আসলে আমাদের প্রধান যে দাবিটি ছিল যে আমাদের কিছুদিন আগে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তার জন্য যথাযথ শাস্তি সেটা জনাব আক্কাস আলীকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন সেটি করতে বাধ্য, প্রশাসন যত সেটি করে
সেটি ছিল আমাদের প্রধান দাবি। এবং আরেকটি ছিল, সেটি হচ্ছে আমাদের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে করে পরবর্তীতে কোনো ধরনের কোনো ছাত্রী এই ধরনের কোনো যৌন নিপীড়নের শিকার না হয়। তার চাকুরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার অথবা স্থায়ীভাবে অপসারণের দাবি যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমি আবারও ফিরবো আপনার কাছে। তার আগে একটু যেতে চাই ডক্টর মারুফা বেগম ফ্যান্সি, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক। আমরা শুনছিলাম গোপালগঞ্জ এবং ফেনী থেকে আমাদের অতিথির কথা। আপনার কাছে আমি জানতে চাই যে এক ধরনের অভিযোগ রয়েছে যে এই ধরনের যৌন নিপীড়নের ঘটনা ঘটলে শিক্ষক দ্বারা বিচারহীনতার এক ধরনের কথা বারবারই উঠে আসে। আপনার কি মনে হয়, সত্যি কি বিচারহীনতার এক ধরনের যে সংস্কৃতি সেটিরই প্রয়োগ হচ্ছে, অর্থাৎ বিচার কি পাচ্ছে না? অবশ্যই বিচার পাচ্ছে না, এবং এই বিচারহীনতাটা যেন একেবারে আমাদের উপর পর্যায় থেকে এটা একেবারে বিচারহীনতার সংস্কৃতির অবস্থাতেই আমরা বসবাস করছি। আমি মনে করি সত্যিকার অর্থে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হতো এই শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষত শিক্ষকদের মধ্যে আজকাল যেটা প্রায়শই দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্রীরা নিরাপদ নয়, তা আমি মনে করি সত্যিকার অর্থে বিচারহীনতার সংস্কৃতিটাই এটার জন্য অনেকটাই দায়ী, অনেকটাই না 80% দায়ী। এবং আরেকটা বিষয় আমি মনে করি যে শিক্ষকদের পেশার প্রতি, শিক্ষকরা যে মানুষ গড়া কারিগর যে পেশায় যাচ্ছেন সেই পেশার প্রতি তাদের কমিটমেন্ট নাই, মানে কমিটেড না তারা, এবং তারা সত্যিকার অর্থে পারিবারিক থেকেও যে শিক্ষাটা পেয়েছেন সেই শিক্ষাটার ব্যাপারেও সন্দেহ প্রকাশ করছি, এবং অবশ্যই বিচারহীনতার সংস্কৃতিটা দায়ী। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মারুফা বেগম ফ্যান্সি। আপনারা তিনজনই থাকুন আমাদের সাথে। একটা বিরতি থেকে ফিরে এসে এই একই প্রসঙ্গে আমি আপনাদের কাছ থেকে আরো জানবো, আরো শুনবো, আরো আলোচনা হবে। তিনজনই থাকুন আমাদের সাথে। মানচিত্রে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমাদের আজকের আলোচনার বিষয়ে শিক্ষক যখন যৌন নিপীড়ক, প্রতিকার কি? আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ফেনী থেকে সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, দিনাজপুর থেকে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক ডক্টর মারুফা বেগম ফ্যান্সি, এবং গোপালগঞ্জ থেকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী নিয়াজ মাহমুদ। বিরতির পর আবারও স্বাগত আপনাদের। মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আমি এই পর্ব শুরু করতে চাই যে আপনি একজন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, শিক্ষক সমাজের প্রতিনিধি। তো সম্প্রতি আপনাদের ফেনীতে যে ঘটনাটি ঘটেছে, মাদ্রাসা শিক্ষার্থীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সে এখন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তো এই ব্যাপারে আপনারা শিক্ষক সমাজ কি ধরনের পদক্ষেপ নিয়েছেন বা নেয়ার কথা ভাবছেন, একজন শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আপনার কাছ থেকে আমি জানতে চাই। আসলে এই যে সোনাগাজীতে যে মাদ্রাসা শিক্ষক এর কারণে যে ঘটনাটি ঘটেছে, যেটা আমরা আসলে সবাই এই বিষয়ে আসলে আমরা দুঃখ প্রকাশ করছি, এবং শিক্ষক কর্তৃক এই ধরনের ঘটনা আসলে কোনোভাবেই আমরা অনাকাঙ্ক্ষিত, এবং এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আসলে এই বিষয়ে আমাদের আরো সচেতন হওয়া দরকার, এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি যদি আমার কথাই যদি ধরি, আমি যদি বলি যে আমি বিসিএস এর মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষা, রিটেন পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা, তারপরে হলো যে মেডিকেল টেস্ট, ভাইবার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে, পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমি চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয়েছি একজন শিক্ষক হিসেবে। তো সব ক্ষেত্রে আসলে এইভাবে মানা সম্ভব নয়। তারপরে আমি মনে করি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি এই বিষয়গুলোকে কিছুটা হলেও মানা হয় এবং এই বিষয়গুলোকে যদি আনা সম্ভব হয়, তাহলে হয়তো ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলো হবে না, এবং এই সমস্যাগুলো রোধ করা সম্ভব হবে।
জি মোশাররফ হোসেন, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনি বলছেন একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার ভেতর দিয়ে শিক্ষক নিয়োগ বা বাছাই হলে এই ধরনের ঘটনার কিছুটা হলেও প্রতিকার সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই আবার গোপালগঞ্জে। নিয়াজ মাহমুদ, আমরা শুনছিলাম ফেনী থেকে মোশাররফ হোসেন বলছিলেন যে একটি বাছাই প্রক্রিয়ার ভেতর দিয়ে গেলে এই ধরনের ঘটনার কিছুটা হলেও প্রতিকার সম্ভব। আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা যে আন্দোলন করছেন, আপনি বিরতির আগেই বলছিলেন যে আপনারা স্থায়ী অপসারণ চান। তো এরপর আসলে এই ভবিষ্যতে আপনাদের নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে আপনাদের চাওয়াগুলো কি? শিক্ষার্থীদের জন্য নিরাপদ একটি বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস বা পাঠের স্থান হিসাবে সেটিকে গড়ে তুলতে আপনাদের আসলে দাবিগুলো কি? আমাদের এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে যদি আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করতে যাই, তাহলে আমাদের এই বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা করা উচিত, যেখানে কাউকে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করতে না হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে যদি সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা থাকে এবং পর্যাপ্ত পরিমাণে সবকিছুর সুযোগ সুবিধা থাকে, তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের এই ক্ষেত্রে কিছুটা নিরাপত্তা দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করছি। জি ধন্যবাদ আপনাকে। আমি আবারও একটু যেতে চাই দিনাজপুরে। ডক্টর মারুফা বেগম ফ্যান্সি, আমরা শুনছিলাম ফেনী এবং গোপালগঞ্জ থেকে আমাদের দুজন অতিথি বলছিলেন যে এই প্রতিকারের ব্যাপারে আপনার কাছে আমি জানতে চাই সুনির্দিষ্টভাবে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ঘটনা, এই ধরনের বর্বর ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারে আসলে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আসলে কি করা যেতে পারে? সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে, পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে শিশুদের, নারীদের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, আস্থার যে জায়গাগুলো, এই জায়গাগুলো দিয়ে সন্তানদেরকে প্রতিপালনের একটা বিষয় আছে, যেখান থেকে মূল্যবোধটা তৈরি হয়। আর আমি বলবো যে আপনি কি বলছিলেন প্রতিকারের কথা, তো প্রতিকারের একটা জায়গায় যে দৃষ্টান্তমূলক শাস্তি, শুধুমাত্র কিন্তু একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে শিক্ষক নিয়োগ হলে বা শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করলেই কিন্তু এই নির্যাতন দূর হবে না। কেননা পরবর্তীতে যিনি আসবেন বা আমরা পরীক্ষার ভিতর দিয়ে যিনি আসবেন তিনি যে নিপীড়ক হবেন না, এই নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না। বরং যদি শাস্তিটাকে দৃষ্টান্তমূলক করা যায়, যদি খুব দ্রুত শাস্তি দেওয়া যায়, আইনের ভিতরে এনে খুব দ্রুততার সাথে শাস্তি দেওয়া যায়, অর্থাৎ আপনার রায় প্রকাশ এবং রায় প্রকাশের সাথে সাথে শাস্তির ব্যবস্থাটা করা যায়, তাহলে হয়তো অনেকটাই এই নির্যাতনটা কমে আসবে। এবং পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সামাজিক যে অবক্ষয়ের কথা আমরা বলে থাকি, সেই অবক্ষয়টা আসলে কাদের? শুধুমাত্র কি বাচ্চাদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো একটা কি বলবো যে একদম উপর পর্যায়ের শিক্ষক, যাকে দেখে ছাত্রছাত্রীরা শিখবেন, তিনি যদি যৌন নিপীড়ক হন, আসলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায়? আমি শুরুতেই বলছিলাম যে আসলে শিক্ষক পেশাটার প্রতি কমিটমেন্ট থাকা উচিত, যে আমি শিক্ষক, সবাই আমার ছাত্র এবং ছাত্রী, আমি তাদেরকে শিক্ষা দিতে এসেছি, জ্ঞান দিতে এসেছি। আমি যদি মানে এই বিষয়টা আসলে আমার ভিতরের বিষয়, এই জায়গায় মানে একমাত্র শাস্তির ব্যবস্থাটা যদি থাকে এবং সহকর্মীরা সকলেই যদি বিষয়টাকে এবং প্রত্যক্ষদর্শী যারা দেখতে পান বা যারা জানেন ব্যক্তিগতভাবে মানুষটাকে, সেই জায়গায় যদি প্রত্যেকেই কমিটেড হন, তাহলেই কিন্তু শাস্তি প্রক্রিয়াটা দ্রুততার সাথে এগিয়ে যাওয়া সম্ভব। আর উপর পর্যায় থেকে আমরা যেটা বলছি যে রাষ্ট্র কিন্তু বেশ কিছু ঘোষণা দিয়েছে জিরো টলারেন্সের ব্যাপারে। আমরা মনে করি যে এরকম যদি একটা ঘোষণা আসে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকার পক্ষ থেকে, যে নারীর প্রতি যে সহিংসতার বিরুদ্ধে আর কি, নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা অনেকটাই নিরাপদ
করতে পারবো, গণপরিবহন নিরাপদ করতে পারবো, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ করতে পারবো, এমনকি পরিবারও নিরাপদ করতে পারবো, আমি সুনির্দিষ্টভাবে মনে করি। আমি আপনার কাছে আরো একটু জানতে চাই যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সামাজিকভাবে হেয় হওয়ার বা সামাজিকভাবে আরো হেনস্থা হওয়ার ভয়ে আসলে অনেক অভিযুক্ত বা নির্যাতিত মুখ খুলতে চান না ভয়, এটি আসলে কতটা যৌক্তিক? সত্যিই কি সামাজিকভাবে অসহায় হওয়ার কোনো ধরনের সম্ভাবনা রয়েছে এই ধরনের ঘটনায় মুখ খুললে বা অভিযোগ দিলে? আছে আছে, সম্ভাবনা অবশ্যই আছে। কেননা এক হচ্ছে যে সেই পরিবারটাকে সমাজ কি চোখে দেখবে, আমাদের মানে চারপাশের মানুষ নিয়েই তো সমাজ, তো চারপাশের মানুষের মধ্যে কিন্তু ওই সচেতনতাটা এখনো তৈরি হয়নি। আপনারা খেয়াল করে দেখেন যে মিটু যে আন্দোলন, এটা কত পরে ঘটলো, যে আমিও এই মুখ খুলে দেবার ব্যাপারটা, যে আমি যৌন নিপীড়িত আমি হয়েছি, এই বিষয়টা বলা কিন্তু মানে এখন পর্যন্ত অনেক কঠিন হয়ে আছে। আর মামলা পর্যন্ত যাওয়া, তো আমরা প্রত্যক্ষভাবে কাজ করছি, মামলা পর্যন্ত যাওয়া বিষয়টা অনেক বেশি কঠিন। এখন পর্যন্ত অভিভাবকরা যেতে চান না সামাজিকভাবে হেয় হবার ভয়, এবং ভবিষ্যতে এই কন্যা শিশুটিকে নিয়ে তারা কি করবেন, তার কন্যা শিশুটির লেখাপড়া, তার ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটা অনিশ্চয়তা পড়বার একটা ভয় থাকে। সেই কারণেই আসলে সামাজিকভাবে এগিয়ে আসছে না মানুষ এখন পর্যন্ত সুবিচার প্রার্থনার ক্ষেত্রে। আমরা এই সীমাবদ্ধতাটা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনি বলছেন যে সামাজিক সচেতনতা আসলে কঠোর বিচারের পাশাপাশি সামাজিক সচেতনতা বা এক ধরনের তাহলেই হচ্ছে যে এই ধরনের ঘটনার প্রতিকার সম্ভব। ধন্যবাদ আপনাকে ডক্টর মারুফা বেগম। আমি একটু ছোট্ট করে যেতে চাই ফেনীতে। মোশাররফ হোসেন, আপনার কাছে আমি একদম সংক্ষেপে জানতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো অভিযোগ যদি আপনাদের কাছে আসে, শিক্ষক পরিষদের একজন নেতা হিসেবে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন বা এর প্রতিকারে বা এটি রোধে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? আসলে এই ধরনের যদি কোনো ঘটনা আমাদের নজরে আসে, অবশ্যই আমরা যে নিয়ম কানুনের মধ্যে দিয়ে যতটুকু ব্যবস্থা নেওয়া সম্ভব হয় তার বিরুদ্ধে অবশ্যই আমাদের পক্ষ থেকে তো ব্যবস্থা হবে। তার বাইরে মানে আইনগত যে সকল বিষয় আছে সেই বিষয়ে তো অবশ্যই ব্যবস্থা হবে। কারণ আমাদের শিক্ষকেরা বিভিন্ন ক্যাটাগরিতে ওনারা শিক্ষকতা করেন, তো সেই হিসাবে আসলে ব্যবস্থাগুলো নেওয়ার ক্ষেত্রে এক এক ক্ষেত্রে এক এক রকমের বিষয় থাকে আসলে। তো সেই হিসাবে আমাদের যেটা করণীয় হবে, অন্তত আমরা আশা করব যে এই বিষয়ে আমাদের সরকারও খুব আন্তরিক, এবং আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী আছেন উনি অবশ্যই এই বিষয়ে আন্তরিক এবং পদক্ষেপ নেবেন। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনারা যথেষ্টই আন্তরিক এবং সচেতন রয়েছেন এই ব্যাপারে, পরবর্তীতে কোনো ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে মোশাররফ হোসেন, নিয়াজ মাহমুদ এবং ডক্টর মারুফা বেগম ফ্যান্সি, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ মানচিত্রে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।